ভয়াবহ বন্যায় ভারতের ত্রিপুরায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গৃহহীন 65,000-এর বেশি মানুষ। আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, চলছে সেনাবাহিনীর উদ্ধার অভিযান। মার্কিন নির্বাচন ঘিরে একের পর এক নাটকীয়তা। এবার ট্রাম্পকে সমর্থন আলোচিত ডেমোক্রেট নেতা কেনেডি জুনিয়রের জরিপে এখনও এগিয়ে কামালা হ্যারিস। গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের। অব্যাহত হামলায় হতাহত বেশ কয়েকজন। যুদ্ধবিরতি নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ হামাসের। এবং উৎসব বিষাদে পরিণত। জার্মানিতে শহরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছুরি হামলা, প্রাণ গেল 3 জনের, আহত 4। অভিযুক্তকে ধরতে অভিযানে পুলিশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। শুরুতেই দেশের বন্যা পরিস্থিতির খবর। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কিছু জায়গায় পানি কমলেও দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন সহকর্মী আতাউর কাউসার। সবশেষ জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ফেনীর দাগনভূঞা বাজারের কিছুটা পশ্চিম পাশে, এবং আমি সকালবেলাও এই জায়গাটিতে এসেছিলাম। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সকালে এই পরিমাণ পানি ছিল না। সকালবেলা পানি ছিল রাস্তার এক কর্নারে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে রাস্তার প্রায় পুরো অংশটুকুই পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ পানির পরিমাণ কিন্তু বাড়ছে, যেটি আমরা সকাল থেকে বলছিলাম যে পূর্ব দিক থেকে ছেড়ে আসা যে পানিগুলো ছিল সেগুলো ক্রমশই পশ্চিম দিকে আসছে, এবং পশ্চিম দিকের প্রচুর জায়গা নিমজ্জিত হয়ে গিয়েছে। সকাল থেকে আমি এই আশপাশে বেশ কিছু এলাকায় ঘুরেছি, এবং তারা আমাদের জানিয়েছেন যে এখানে যত দক্ষিণ দিকে যাওয়া হবে ততই আসলে পানির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, এবং এমনটিও তারা বলেছেন যে কোথাও কোথাও গলা পর্যন্ত বা একতলা পরিপূর্ণ পানি সেখানে হয়ে গেছে, যার প্রেক্ষিতে সেই জায়গাগুলোতে আর কোনো মানুষ বসবাস করার উপায় নেই। অনেকেই সেখান থেকে কোনো না কোনোভাবে জানমাল যতটুকু সম্ভব নিয়ে এসে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, অথবা নিকটাত্মীয় বা পরিচিত কারো বাসায় গিয়ে অবস্থান নিয়েছেন। অর্থাৎ যে পরিমাণ পানি এখানে দেখছেন এই মুহূর্তে, আমি ঠিক যে অংশটুকু দেখাতে চাই বা দেখাচ্ছি সেখানে কিন্তু কোমর পর্যন্ত পানি। আমরা দেখেছি বেশ কিছু মানুষ সেখান থেকে হেঁটে এসেছেন, এবং তারা আমাদের জানিয়েছেন যে যতই দক্ষিণে যাওয়া হবে ততই পানির পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ কোনো কোনো জায়গায় গলা পর্যন্ত পানি রয়েছে। তো এখানে আশপাশে বেশ কিছু আশ্রয় কেন্দ্র আছে, এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা দেখেছি প্রচুর মানুষ আশ্রয় নিয়েছেন, এবং বিভিন্ন সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা তাদের সাহায্যার্থে এগিয়ে এসছেন। কেউ ত্রাণ দিচ্ছেন, কেউ দুর্গতদের আটকে পড়া যারা রয়েছেন তাদেরকে উদ্ধার কাজ চালিয়েছেন। এভাবে করে সকাল থেকে আশপাশের প্রচুর জায়গায় আমরা দেখেছি যে এ ধরনের কর্মকাণ্ড চলছে। তো বন্যার যে পরিস্থিতি সেটি আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে ফেনীর দিকে যে পানি জমেছিল সেটি কিছু কিছু জায়গায় অপরিবর্তিত আছে, কিছু কিছু জায়গায় কিছুটা উন্নত হয়েছে, অর্থাৎ পানির পরিমাণ কিছুটা কমেছে। কারণ এক্ষেত্রে পানির যে সোর্স, সেই সোর্সের কথা যদি বলি তাহলে ত্রিপুরা থেকে উজানের ঢালে নেমে আসা যে পানি, সে পানির পরিমাণ কমেছে, এবং গত কদিনের যে অতি বর্ষণ ছিল সেই অতি বর্ষণও কিন্তু গতকাল থেকে হয়নি, এবং আজ সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি, যার প্রেক্ষিতে পানির যে সোর্স সেই সোর্সটি আসলে বন্ধ হয়েছে। এখন এই পানিগুলো নিষ্কাশন হওয়ার অপেক্ষা। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন হয়ে গেলেই তারপরে এখানকার মানুষ আসলে স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু মহিলা আছেন যারা আসলে এক প্রকার দুর্গতই বলতে হয়। তারা কোনোভাবেই তারা এই বাসা থেকে তারা যাননি, এবং এখানেই তারা আছেন। যতটুকু সম্ভব তাদের উদ্ধারের জন্য মানুষজন চেষ্টা করেছে, ত্রাণও তারা পেয়েছেন, এবং আমরা যতটুকু দেখছি অবস্থা দেখে বোঝা গেছে যে ওনারাও বলছেন যে সকালে একটা পর্যায়ে তাদের এই নিচতলা পর্যন্ত পানি উঠে গিয়েছিল, পরবর্তীতে তারা ছাদে আশ্রয় নিয়েছেন। তো এই যে এটি মূল সড়কের পাশে হওয়াতে তুলনামূলক এই জায়গাটিতে পানির পরিমাণ কিছুটা কম, কিন্তু যেমনটি বলছিলাম যতই দক্ষিণ দিকে যাওয়া হবে, উত্তর দিকে যাওয়া হবে ততই কিন্তু পানির পরিমাণ অনেক বেশি, এবং সেখানে গলা পরিমাণ বা পুরো একতলা ডুবে গেছে এমন ঘটনাও আমরা শুনেছি। তো এছাড়া
অন্যান্য সহকর্মীরাও আমার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছেন। আমরা ফেনীর খবর পেয়েছি, কুমিল্লার খবর পেয়েছি, সব জায়গায় বন্যা পরিস্থিতি কিন্তু আসলে মানুষ যথেষ্ট দুর্গত অবস্থায় আছে এবং এই বন্যার পানি না নামা পর্যন্ত আসলে তাদের এই কষ্ট দূর হওয়ার কোনো সুযোগ আর নেই। তো ফেনীর এই দাগনভূঞা এলাকা থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ এই ছিল আমার কাছে। বন্যার খবর জানছিলাম আমরা ফেনী থেকে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেখা দেয় ভূমিধস ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য। এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। গৃহহীন হয়ে পড়েছে 65,000-এর বেশি মানুষ। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও আগামী 3 দিন রাজ্যটির 4টি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। পাখির চোখে যতদূর দেখা যায় শুধু পানি আর পানি। দুর্দশার এই চিত্রটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বাসিন্দারা। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, লোকালয়, রাস্তাঘাট সবই ডুবে আছে পানিতে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনো বিভিন্ন জায়গায় আটকা আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যার্থদের জন্য খোলা হয়েছে 400-র বেশি আশ্রয় কেন্দ্র। এদিকে শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। বন্যার্থদের 48 লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শুক্রবার বৃষ্টি না হওয়ায় ত্রিপুরার অনেক এলাকা থেকেই পানি নেমে যেতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 4টি জেলায় আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী সাথী, সময় সংবাদ। ত্রিপুরার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আচ্ছা, 18 তারিখ বিকেলের পর থেকেই প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি এবং তারপর হালকা মাঝারি এবং তারপর কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং সেটি কিন্তু 19 তারিখ সকাল থেকেই তুমুল বর্ষণ শুরু হয় এবং সেই বর্ষণের ফলশ্রুতিতেই কিন্তু এই ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ এই ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তর পূর্ব ভারতের অন্যতম ভারতের যে 4টি ছোট রাজ্য আছে সেই ছোট রাজ্যের অন্যতম একটি রাজ্য ত্রিপুরা এবং সেই ত্রিপুরা রাজ্যের 6টি জেলা কার্যত এখন একেবারে পানিতে থই থই করছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু প্রভাব পড়েছে প্রতিবেশী বাংলাদেশের 11টি জেলা। আপনি জানেন ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ত্রিপুরার 6টি জেলা এবং রাজ্যের বানভাসী মানুষকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সেই 11টি দলে বিভক্ত হয়ে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। একই সঙ্গে ভারতের বায়ুসেনা 4টি হেলিকপ্টার থেকেও কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন যে কম বেশি সরাসরি এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 19 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে। গবাদি পশু, ফসল, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, স্বাভাবিক যে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ত্রিপুরার 6টি জেলার সঙ্গে কার্যত রেল যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়েছে এবং সব মিলিয়ে একটি মানবেতর সংকটের মুখে পড়েছে এই 6টি জেলা। ইতিমধ্যে আপনি জানেন যে 24 জন ইতিমধ্যেই তাদের মৃত্যু হয়েছে। 15 জন একই বাড়িতে মাটির বাড়ি দেয়াল চাপা পড়ে 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল এবং তারপর এখনো পর্যন্ত আজ সকাল পর্যন্ত ত্রিপুরায় এই বন্যার কারণে কিন্তু মৃত্যু হয়েছে 24 জন এবং কম বেশি আহতের সংখ্যা এবং বিভিন্ন রোগাক্রান্ত হয়ে ইতিমধ্যে জলে জ্বর মিলে প্রায় 1000-এরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। আপনি জানেন যে 65,000-এরও বেশি মানুষ ইতিমধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং উদ্ধারকারী তৎপরতা ত্রিপুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। জিওমেট্রিক্যাল ত্রিপুরার যে আবহাওয়া অফিস দপ্তর সেখান থেকে পরিষ্কার বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অতি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ইতিমধ্যে আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু তুমুল বর্ষণ দক্ষিণ ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলাতে হচ্ছে এবং 7 থেকে 8
সেন্টিমিটার পরিমাণ বৃষ্টি হবে। এবং আপনি জানেন যে 19 তারিখ যে রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছিল 244 সেন্টিমিটার বৃষ্টি মিলিমিটার বৃষ্টিপাতের জন্যই কিন্তু যে আমরা জানি যে সুইচ গেটটি খুলে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সব মহলেই আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। আপনি জানেন যে শুধু ত্রিপুরাতেই নয়, একই রকম ভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ একই রকম ভাবে গত দুদিন ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং এখানেও কিন্তু আপনি জানেন যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিশেষ করে কলকাতা এবং কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত চলছে। শুধু বৃষ্টিপাতই নয় এবং বজ্রপাতও কিন্তু হচ্ছে। আপনি জানেন যে দক্ষিণ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই অবস্থা কিন্তু আগামী 24 ঘন্টা এই অবস্থা থাকবে। সুতরাং যে নদ নদীর যে জলসীমা সেটিও কিন্তু বিপদ সীমার উপরে প্রভাবিত হচ্ছে। সুতরাং শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, বন্যার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সব ধরনের রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রিকশন ইতিমধ্যেই তৎপরতা সেটি কিন্তু নেওয়া হয়েছে। যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় সরকারও কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিন্তু বদ্ধপরিকর, এমনটাই কিন্তু সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার বন্যা পরিস্থিতি এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে গত 24 ঘন্টা ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ত্রিপুরার পাশাপাশি ভারতের সামগ্রিক বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা ভারতের কলকাতা থেকে। এদিকে চীনের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় 11 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 14 জন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির গণমাধ্যম সিসিটিভি জানায় বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে লিয়াওনিং প্রদেশের হলুদাও শহর। এরই মধ্যে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে 50,000-এর বেশি বাসিন্দাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জিয়ানচ্যাং ও সুইঝং এলাকার মধ্যে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি। 1951 সালের পর এবারই প্রথম অঞ্চলটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। তাদের বেশিরভাগই ভারতীয় বলে নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। শুক্রবার রাতে দুর্ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পথে তানাহুন জেলার মার্শিন্দি নদীতে বাসটি পড়ে যায়। সে সময় ভেতরে 43 জন যাত্রী ছিলেন। তবে কিভাবে বাসটি দুর্ঘটনার শিকার হয় তা এখনও জানা যায়নি। পোখরা থেকে কাঠমান্ডু যেতে বাস রুট ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। সড়ক ও যানবাহনের দুর্বল ব্যবস্থাপনা এবং পার্বত্য অঞ্চলে সরু সড়কের কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার অঞ্চল একের পর এক দখলের দাবি ইউক্রেনের। যুদ্ধে শিগগিরই জয়ের আশা জেলেনস্কির। কিয়েভে মস্কোর পাল্টা হামলা। আসন্ন মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না ডেমোক্র্যাট দলের রবার্ট এফ কেনেডি জুনিয়র। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি বিরোধী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এতে ট্রাম্পের পাল্লা কিছুটা ভারী হলোই বলে মনে করছেন কেউ কেউ। যদিও বিভিন্ন জরিপে বলা হচ্ছে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এখনও এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। কামালা হ্যারিসকে প্রার্থী করায় ডেমোক্রেট শিবির যখন জন্ম নেয় তখনই মার্কিন ভোটের রাজনীতিতে নতুন মোড় যোগ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। দীর্ঘদিন ডেমোক্রেট শিবিরে কাটালেও ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার। মার্কিন নির্বাচন ঘিরে নাটকীয়তার এখানেই শেষ নয়। শুক্রবার কেনেডি জুনিয়রের নতুন ঘোষণা ভোটের হিসাব নিকাশ অনেকটাই বদলে দেওয়ার মতো। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জুনিয়র কেনেডি সমর্থন দিয়েছেন কামালার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে।
একই দিন ৭০ বছর বয়সী কেনেডি জুনিয়র অ্যারিজোনায় যোগ দেন ট্রাম্পের নির্বাচনী সমাবেশেও। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, মার্কিন রাজনীতিতে কেনেডি পরম্পরার কাউকে নিজের পক্ষে পাওয়ায় ভোটের পাল্লা কিছুটা হলেও ভারী হলো ট্রাম্পের। যদিও বিভিন্ন জরিপে বলা হচ্ছে ট্রাম্পের চেয়ে এখনও জনপ্রিয়তায় এগিয়ে আছেন কামালা। নির্বাচনের বাকি আর 10 সপ্তাহ। এর আগেই জুনিয়র কেনেডির রিপাবলিকান শিবিরকে সমর্থনের সিদ্ধান্ত অভূতপূর্ব ও বুদ্ধিদীপ্ত বলে উল্লেখ করেছেন ট্রাম্প। He is a great person. I've known him for so long. For the past 16 months, Robert F. Kennedy Jr. His candidacy has inspired millions and millions of Americans, raised critical issues that have been too long ignored in this country. ট্রাম্প স্বাগত জানালেও বেজায় চটেছেন কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি। ট্রাম্পকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তার পারিবারিক আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন কেরি। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্য ও দক্ষিণ গাজার পাশাপাশি উপত্যকাটির উত্তরাঞ্চলে হামলা জোরদারের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। এর মধ্যে খান ইউনিস ও জাবালিয়ায় শরণার্থী শিবিরের বাইরে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ 15 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে তেল আবিব। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিকে হামাস অভিযোগ করে বলেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ কিংবা বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের আহ্বান কোনো কিছুতেই দমানো যাচ্ছে না নেতানিয়াহুকে। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। শুক্রবার খান ইউনিসে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহত হয় শিশুসহ বেশ কয়েকজন। ধসে যায় 2টি আবাসিক ভবন। মধ্য ও দক্ষিণ গাজার পাশাপাশি উপত্যকার উত্তরাঞ্চলে নতুন করে হামলা জোরদারের পরিকল্পনা করছে নেতানিয়াহুর সেনারা। এরই মধ্যে অঞ্চলটি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে বাসিন্দাদের নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় হামাস সদস্যদের নির্মূলে ব্যাপক অভিযান শুরু করতে যাচ্ছে তারা। তবে নির্দেশ দেওয়ার অল্প সময়ের মধ্যেই জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হন কয়েকজন। গাজার পাশাপাশি লেবাননেও এদিন হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ কয়েকজন হতাহত হয়। পরে ওই হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা রকেট ছোড়ে হিজবুল্লাহ। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। কায়রোয় গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে সব পক্ষকে চুক্তিতে রাজি হতে হবে বলেও জানায় তারা। রোববার মধ্যস্থতাকারীরা আবারও বৈঠকে বসবেন বলে নিশ্চিত করা হয়েছে। যদিও হামাস বলছে চলমান যুদ্ধবিরতি নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র। ইতিবাচক পরিবেশ তৈরি করে কামালা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সমর্থনে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পশ্চিমাদের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালানোর কৌশল ঠিক করছে ইরান, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তেল আবিবে হামলা চালালে তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা এরই মধ্যে বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে নিজেদের মাটিতে হামলা চালিয়ে হামাস প্রধানকে হত্যার জবাব দেওয়ার অধিকার তেহরানের আছে বলে ফ্রান্স ও ব্রিটেনকে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত জুলাইয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় তেল আবিবের ওপর চাপায় ইরান। ইসরায়েলে হামলার ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরান যে কোনো সময় হামলা চালাতে পারে, এখনও সেই আশঙ্কায় তেল আবিব। ইসরায়েলি ভূখণ্ডে ইরান যেন হামলা না চালায় তার নিশ্চিতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। তবে খামেনি যেন নিজ সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল অবস্থায় আছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, ইরান এখনও ইসরায়েলে হামলা চালানোর কৌশল ঠিক করছে। তবে তেহরান তেল আবিবে হামলা চালালে তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে বলেও জানান কার্বি। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা এরই মধ্যে বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। বিভিন্ন গণমাধ্যম বলছে, ফোন আলাপে তেল আবিবে হামলা না চালাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। তবে নিজ দেশে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তেহরানের আছে বলে তাদের সাফ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 4 জন। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে স্থানীয় পুলিশ। এটিকে সন্ত্রাসী হামলা নয়, বরং বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বেটু বড়ুয়া। জার্মানির পশ্চিমাঞ্চলীয় জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলছিল শুক্রবার। সেখানে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু উৎসবের এমন দিনে কেউ আশঙ্কা করেননি কি ভয়াবহ ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত 9:45টার দিকে অনুষ্ঠানের মূল মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই নিজের কাছে থাকা ধারালো ছুরি বের করেন। এলোপাতাড়ি হামলা শুরু করেন আশেপাশের মানুষদের লক্ষ্য করে। আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন, আহত হন বেশ কয়েকজন। হামলার পরপরই দ্রুতই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন হামলাকারী। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। স্থানীয় গণমাধ্যম জানায়, ছুরি হামলার শিকার 3 জনের মধ্যে 1 জন নারী ও 2 জন পুরুষ রয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ কেউ আশঙ্কা করেছিলেন এটি হয়তো কোনো সন্ত্রাসী হামলা, তবে ছুরি হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার। ভয়াবহ এই হামলার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র। একই সঙ্গে বাতিল করেছেন 3 দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানও। এদিকে পালিয়ে যাওয়া হামলাকারীকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। আশেপাশের এলাকায় চালানো হচ্ছে চিরুনি ও ঝটিকা অভিযান। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ছুরি হামলার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। বেটু, বাংলা ভাষার যে 3টা শব্দ রয়েছে, খুব দুঃখজনক বলা যায়, নিষ্ঠুর কিংবা নির্দয়। ঠিক যেভাবে আপনি ব্যাখ্যা করবেন না কেন, জার্মানির জোলিঙ্গেন অর্থাৎ নর্দার্ন ওয়েস্টফালেন যে অঙ্গরাজ্য, সেই জোলিঙ্গেন একটি শহর যেখানে 650 বছর ধরে এই শহরটির যে গোড়াপত্তন হয়েছিল, অর্থাৎ তার যে জন্ম হয়েছিল, তারপর থেকেই কিন্তু প্রতি বছরই এই জোলিঙ্গেনে রাষ্ট্রীয়ভাবে এবং সেখানে আঞ্চলিকভাবে নানান রকমের আনুষ্ঠানিকতা হয়ে থাকে। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য ছাড়াও শিশু কিশোরদের জন্য নানা রকমের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মালা দিয়েই সাজানো হয়েছিল এবছরের যে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সেটিও। কিন্তু আসলে দুঃখজনক ভাবে বলতে হয়, শুক্রবার অর্থাৎ কাল থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুরুতেই কাল রাত ঠিক 9:37 দিকে যেখানে মিউজিক অর্থাৎ লাইভ কনসার্ট যেখানে হচ্ছিল, সেই অনুষ্ঠানের যে স্থল অর্থাৎ মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চের সামনেই কিন্তু এক আসলে বলা যায় যে তার পরিচয় তারা কখনো পায়নি, এবং এখন পর্যন্ত সেখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেই জনৈক ব্যক্তি কিন্তু হঠাৎ করে তার ব্যাগ থেকে ধারালো একটি ছুরি বের করে অতর্কিতে কিন্তু হামলা চালায়। এবং সেখানে যারা স্থানীয় যেসব দর্শক যারা গান দেখতে এসেছিলেন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন, তাদের 3 জনকে সাথে সাথে অর্থাৎ ঘটনাস্থলে 3 জনকে জবাই করা হয়। এবং সেই জবাইয়ের মধ্যে 1 জন নারী ছিলেন এবং 2 জন পুরুষ ছিলেন। একই সাথে সেখানে 8 জনকে উপর্যুপরি ছুরি হামলা করা হয়, এবং তাদেরকে আসলে সাথে সাথে সেখানে পুলিশকে খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে পুলিশ উপস্থিত হয়। কিন্তু ঘটনাস্থল থেকেই যে হামলাকারী এত দুর্ধর্ষ হামলা চালিয়েছে এবং নির্দয়ভাবে মানুষকে হত্যা করেছে, সেই হামলাকারী আসলে পালিয়ে যেতে সক্ষম হয়। এবং সেই যে পালিয়েছেন, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর এখনকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে সেখানে যে উন্নত মানের যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছিল, সেই নিরাপত্তা বেষ্টনী থেকে স্পেশাল ফোর্স নিয়োগ করা হয়েছে সেই হামলাকারীকে ধরবার জন্য। এখন পর্যন্ত সেই হামলাকারীকে ধরার কোনো নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছ থেকে পাইনি। ঘটনার পরপরই কিন্তু সেখানের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানকার যে মেয়র রয়েছে স্থানীয় অর্থাৎ জোলিঙ্গেন শহরের যে মেয়র, তিনি দুঃখ এবং ভারাক্রান্ত মনে
যারা আসছেন এবং যারা এলাকাবাসী রয়েছেন, একই সাথে এই রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন তাদের সাথে আলাপ করে সেখানকার যে স্থানীয় যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটি আপাতত 3 দিনের জন্য সেটি বাতিল করেছেন এবং তারপর থেকেই কিন্তু সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে। বলা যায় তারপর থেকে যে হামলাকারী, যিনি আসলে এরপর থেকে যিনি নানা জায়গায় যাকে খোঁজা হচ্ছে, সেই হামলাকারীকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যতক্ষণ না খুঁজে না পাওয়া যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত বিশেষ যে ফোর্স রয়েছে, অর্থাৎ স্পেশাল যে ফোর্স রয়েছে সেটি নিয়োজিত রয়েছে এবং সেখানে নানা রকমের পুলিশ থেকে শুরু করে যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছে। ঘটনার পরপরই কিন্তু সেখানের যে স্থানীয় মেয়র রয়েছে তিনি ছাড়াও কিন্তু জার্মানির যে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার, তিনি এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এই ঘটনার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে আদেশ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যতদিন না পর্যন্ত সে হামলাকারীকে গ্রেফতার করা না হচ্ছে ততদিন পর্যন্ত এবং ততক্ষণ পর্যন্ত সে স্পেশাল যে ফোর্স রয়েছে তাদের যে তৎপরতা, অর্থাৎ ঝটিকা বলেন, চিরুনি বলেন, সেই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। এবং একটি কথা না বললেই নয়, অর্থাৎ এই বছরে, গত বছর তো শুধু নয়, এই বছরও কিন্তু প্রায় 10,000-এর মতো এখানে যে ছুরি হামলা সেই ঘটনা ঘটেছে এবং 8 লাখের মতো নানাভাবে যাদেরকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে যারা বিদেশি তাদের মধ্য থেকেই এই যে ছুরি হামলা সেই ঘটনাগুলো বেশি ঘটছে এবং এই জন্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে আসলে তীব্র আলোচনা এবং সমালোচনা, একই সাথে তর্ক বিতর্ক চলছে। তো এই ছিল আমার কাছে জার্মানি থেকে জলিঙ্গেনে যে ছুরি হামলা হয়েছে তার সর্বশেষ। রাশিয়ার চলমান যুদ্ধে জয়ের আশা করছে জেলেনস্কি বাহিনী। তাদের দাবি, রাশিয়া 1 বছরে ইউক্রেনের যে পরিমাণ এলাকা দখল করেছে ইউক্রেন 1 মাসেই তা দখল করে দেখিয়েছে। মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তিও সই করেছে জেলেনস্কি। এদিকে রাশিয়ার প্রায় 400 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। কিয়েভে যে কোনো মুহূর্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যাও। চলমান এই যুদ্ধে প্রাথমিকভাবে ইউক্রেনের জয়ের পাল্লা হালকা হলেও এবার যুদ্ধ জয়ের আশা দেখছে জেলেনস্কি সরকার। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর 1 মাসের মাথাতেই দেশটির অনেকগুলো অঞ্চল নিজেদের দখলে নেয়ার দাবি করেছে কিয়েভ। তাদের দাবি, রাশিয়া 1 বছরে যে পরিমাণ অঞ্চল দখল করেছিল তাদের 1 মাসের অর্জনই তার সমান। একই সাথে রাশিয়ার জ্বালানিবাহী একটি ফেরিও ডুবিয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেনীয় বাহিনী। এমন বাস্তবতায় চলমান যুদ্ধে শিগগিরই জয়ের আশা দেখছে কিয়েভ। অপরদিকে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের খার্কিভ ও সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। চলছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আগামীতে ইউক্রেনে হামলার মাত্রা রাশিয়া আরও বাড়াতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। রাশিয়াকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় রাশিয়ার প্রায় 400 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এর মধ্যে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসেভের ছেলে ও তার ছেলের বউও রয়েছেন। 2014 সাল থেকে এ পর্যন্ত রাশিয়ার উপর প্রায় 22,000 নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এদিকে চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন সফরে কিয়েভের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সফরে ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করে ভারত। দুই নেতার বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কবলে আইসল্যান্ডের গ্রিনদাফিক শহর। লাভার উদ্গীরণে ক্ষণে ক্ষণে আগুনের ফুলকি ছড়াচ্ছে চারদিকে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ কর্তৃপক্ষের। এর মধ্যে হোটেলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের। গত বছরের ডিসেম্বর থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো জেগে উঠল আগ্নেয়গিরিটি। দাউ দাউ করে জ্বলছে আগুন, এর উপরেই ছেয়ে গেছে মেঘের মতো ধোঁয়া, যা বাতাসের সঙ্গে মিশে উঠে যাচ্ছে অনেক উপরে। বৃহস্পতিবার থেকে এভাবেই বাড়তে থাকে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ব্যাপকতা। কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের পর থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো দেখা মিলেছে জীবন্ত আগ্নেয়গিরির। গ্রিনদাফিক শহরের উত্তর পূর্বে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থান এই আগ্নেয়গিরির। এর ফাটলের দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার, যা অগ্নুৎপাতের মাত্র 40 মিনিটের মধ্যে আরও 1.5 কিলোমিটার বেড়ে যায়। তবে লাভা উদ্গীরণের কারণে এখনও অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, যদিও ক্ষয়ক্ষতি এড়াতে এলাকাটির হোটেল থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। In the morning, there were probably
about 2 sections, about one kilometer, the other one 2 kilometers that were active. But right now, in the afternoon, it's only the northern part. আইসল্যান্ডে পৃথিবীর দুটি বৃহত্তম টেকটনিক প্লেটের সীমানা থাকায় এই অঞ্চলকে বলা হয় মিড আটলান্টিক রিজ। বর্তমানে দেশটিতে 33টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সংখ্যায় সর্বোচ্চ। আগ্নেয়গিরির ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেশটিতে প্রতি বছর ভিড় করেন অসংখ্য পর্যটক। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক একটি দীর্ঘ তালিকা আনুষ্ঠানিকভাবে আইন হিসেবে নথিভুক্ত ও কার্যকর করেছে তালেবান সরকার। এই আইনের অধীনে নারীদের জন্য মুখ ঢাকার বাধ্যবাধকতা এবং পুরুষদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও গাড়ি চালকদের জন্য গান বাজানো নিষিদ্ধ করেছে দেশটি। এই আইনগুলো ইসলামিক শরিয়া আইন অনুযায়ী তৈরি করা হয়েছে বলে জানায় আফগানিস্তানের বিচার বিভাগ। চলতি সপ্তাহে আফগানিস্তানে ৩৫টি নৈতিকতার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকরের ঘোষণা দেয় তালেবান সরকার। নতুন আইন অনুযায়ী নারীদের এমন পোশাক পরতে হবে যা তাদের শরীর ও মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখে। নিষিদ্ধ করা হয়েছে পুরুষদের দাড়ি কাটা, বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন। এছাড়াও গাড়ি চালানোর সময় নিষিদ্ধ করা হয়েছে গান বাজানো। আইন লঙ্ঘনের শাস্তির মধ্যে রয়েছে উপদেশ, পরকালীন শাস্তির সতর্কতা, মৌখিক হুমকি, সম্পত্তি বাজেয়াপ্ত, 1 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত প্রকাশ্য জেলে আটক অথবা প্রয়োজন অনুযায়ী অন্য যে কোনো শাস্তি। বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা 2022 সালে এই বিধিগুলো ঘোষণা করেন এবং বর্তমানে এগুলোকে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হয়েছে। নৈতিকতা মন্ত্রণালয় দ্বারা এরই মধ্যে এসব নিয়মাবলী প্রয়োগ করেছে এবং বহু মানুষকে আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে। তবে নতুন আইনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর প্রয়োগের মাত্রা আরও বৃদ্ধি পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। হ্রাস পেয়েছে নারীদের মত প্রকাশের স্বাধীনতা। এই কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং অনেক বিদেশি সরকার তালেবানের সমালোচনা করে আসছে। পশ্চিমা দেশগুলো তালেবানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নারীদের অধিকার পুনরুদ্ধার এবং মেয়েদের উচ্চ বিদ্যালয় খুলে দেওয়ার শর্ত রেখেছে। তবে তালেবান কর্তৃপক্ষ দাবি করে আসছে যে তারা ইসলামিক আইন এবং স্থানীয় প্রথা অনুযায়ী নারীদের অধিকার আদায় করে আসছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গৃহহীন 65,000-এর বেশি মানুষ। আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, চলছে সেনাবাহিনীর উদ্ধার অভিযান। মার্কিন নির্বাচন ঘিরে একের পর এক নাটকীয়তা। এবার ট্রাম্পকে সমর্থন ডেমোক্রেট দলের আলোচিত নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়রের। জরিপে এগিয়ে কামালা হ্যারিস। এবং গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের। অব্যাহত হামলায় হতাহত বেশ কয়েকজন। যুদ্ধবিরতি নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ হামাসের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।